গ্রীষ্মের এই প্রচণ্ড তাপদাহে যখন অতিষ্ঠ হয়ে উঠেছিলাম, দৈনন্দিন জীবনের একঘেয়েমি কাটিয়ে কোথাও একটা বেরিয়ে পড়তে মন চাইছিল, ঠিক সেই সময় পেয়ে গেলাম দুদিনের ছুটি। আর ব্যাস, হঠাৎ করে ঠিক করে ফেললাম এই দুদিন বাড়িতে না থেকে কোথাও একটা যাব। ভ্রমণপ্রিয় বাঙালির বেড়াতে যাবার কথা উঠলে প্রথমেই যেই নামটা মাথায় আসে সেটা হলো দীপুদা। যেহেতু ছুটিটা ছিল দুদিনের, তাই দীপুদার অর্থাৎ দীঘাটাই আমরা বেছে নিলাম। দুদিনের ছুটিতে দীঘা গিয়ে কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। গুড মর্নিং ফ্রম চন্দননগর। আজকে হচ্ছে 18 তারিখ। আমরা বেরিয়ে পড়ছি আবার একটা নতুন ট্রিপে। দুদিনের ছুটিতে কোথায় যাব ঠিক করতে পারিনি, তো যাচ্ছি একটা জায়গায়। যে চলো রাস্তায় দেখা হচ্ছে, অলরেডি আমরা লেট হয়ে গিয়েছি। আজকে কিন্তু আমরা বাড়ির গাড়িতে বা ট্রেনে যাচ্ছি না, যাব একটু অন্যভাবে। বাড়ি থেকে আমরা স্টেশন যাব, সেখান থেকে আমরা ট্রেনে করে যাব বালি, এবং বালিতে আর একটা কাপেল আমাদের সাথে যাবে, যাকে হয়তো কম বেশি তোমরা যারা আমার ভিডিও দেখো সবাই দেখেছো। সেটা হচ্ছে সন্তু। তো ও বালি হল্টে আমাদের জন্য ওয়েট করবে, ওর গাড়িতে। ওখান থেকে আমরা সবাই একসাথে যাব। The next station is আমরা এখন বালি হল্টে নেমে গিয়েছি। এরপর আমরা রিক্সা করে যাচ্ছি বালি স্টেশন থেকে বালি হল্টে। আমরা বালি হল্টে চলে এসেছি, আর এই সামনে দেখা যাচ্ছে সন্তুও চলে এসেছে। এই যে সন্তুর গাড়ি। ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি, আর এই যে পাশে গাড়ি চালাচ্ছে সন্তু, আর ওই যে পিছনে বসে আছে মাম্পি, আর মিষ্টিকে তো তোমরা চেনোই। আমরা এখন এসে পৌঁছেছি, এটা হচ্ছে আলমপুর। আর এখান থেকে আমরা এখনও যদিও সকালে ব্রেকফাস্ট কিছু করিনি, কিন্তু সন্তুর গাড়ির পেয়ে গিয়েছিল খিদে, এখন ওকে খাওয়ানো হচ্ছে। এরপর আমরা সোজা যাব কোলাঘাটের দিকে। কোলাঘাট থেকে আমরা ব্রেকফাস্ট। ঘড়িতে টাইম হয়েছে 9:10। গাড়িতে তেল ঢুকলো 40.89, মানে প্রায় 41 লিটার তেল ঢুকলো। আর যেহেতু সন্তুর গাড়িটা ডিজেল গাড়ি, তাই 41 লিটার তেলের দাম হয়েছে 3711 টাকা। যে যার মতো ব্যস্ত। সন্তু ওদিকে ব্যস্ত হচ্ছে, তেল ভরেছে, কিন্তু এখানে ওয়াইফাই নেই। তো কার্ড মানে মেশিনে কার্ড টেনেছে, কার্ডটা একটু প্রবলেম হচ্ছে, ওই জন্য ওকে নিয়ে গেছে ওয়াইফাই জোনে। এই যে চলে এসেছে সন্তু, আর পিছনে দুজন বসে আছে। একজন তো নিজের চুল ঠিক করতে ব্যস্ত, আর একজন ধ্যান করছে বসে বসে। কৃষ্ণের ভক্ত তো। কিন্তু একটা জিনিস হেভি হয়েছে, ভাই বোনের মানে দাদা আর বোনের ড্রেস কালারটা কিন্তু অনেকটা এক হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। সন্তুর আর মিষ্টির ড্রেস কালার এক হয়ে গেছে, আর আমার আর মাম্পির ড্রেস কালার এক হয়ে গেছে। এটা কিন্তু আনফর্চুনেটলি হয়ে গেছে। যাক, এটাই হচ্ছে দাদা ভাইয়ের কানেকশন। ঘড়িতে টাইম হয়েছে 9:18, আর আমরা পৌঁছে গেলাম ধুলাগড়। রাস্তা আজকে মোটামুটি ফাঁকাই ছিল, যে কারণে জ্যামে পড়তে হয়নি। আর এই হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। আমাদের মতো যারা বাইক রাইড করে কিংবা লং ড্রাইভে যায়, তাদের জন্য কিন্তু ধুলাগড় এমনই একটা জায়গা। এই জায়গাটাকে অ্যাকচুয়ালি বলা হয় বাইকারসদের মিট আপ পয়েন্ট। এই টোলটা পেরিয়ে গিয়েই বড় একটা সুন্দর জায়গা করা আছে, যেখানে সবাই এসে দাঁড়ায়। সেটা বাইকারও হতে পারে, আবার যারা লং ড্রাইভে যায় তারাও কিন্তু এই জায়গাটায় একটু হলেও দাঁড়ায়। এখন আমরা চলে এসেছি কোলাঘাট ব্রিজের ওপর।
আর ঠিক অপর পাশেই ট্রেন লাইন দিয়ে একটা ট্রেন যাচ্ছে, দেখতে বেশ সুন্দর লাগছে। এখন ঘড়িতে টাইম হয়েছে 10:05 আর আমরা চলে এসেছি কোলাঘাটের এক্সপ্রেস ইন ধাবা। এই আমার সাথে রয়েছে মিষ্টি, এদিকে আয়, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে সন্তু, এর আগের ভিডিওগুলোই আমাদের দেখেছো হয়তো, ভাই আমার। আর এটা হচ্ছে সন্তুর বউ, আমাদের ছোট বোন মাম্পি। হাই করে দে। হ্যাঁ, তো এক্সপ্রেস ইনে চলে এসেছি, ভেতরে যাই, ব্রেকফাস্ট করবো। তো আমরা এখন বসে আছি এক্সপ্রেস ইনে, আর এখানে এসে আমরা অর্ডার করেছিলাম 1 প্লেট পুরি সবজি, একটা আলুর পরোটা আর 2টো চিকেন চিজ স্যান্ডউইচ। মাম্পি আর মিষ্টি এই যে বসে আছে, ওরা বললো চিকেন চিজ স্যান্ডউইচ খাবে, আর আমি এখানে সবজি আর পুরি অর্ডার করেছি, সন্তু করেছি আলুর পরোটা। ওই মিলিয়ে গুছিয়ে সবাই খাবো। তো আমাদের পুরি সবজিটা চলে এসেছে, আলুর পরোটাটা চলে এসেছে, আর স্যান্ডউইচটা এখনো আসেনি, ওটা দেবে। এই যে পাশাপাশি আমি আর সন্তু বসে আছি, আর ওদিকে ওই যে দুই বোন দিদি দুজনে বসে রয়েছে। লুচির সাইজ দেখেছো বন্ধুরা, পুরো মনে হচ্ছে যেন জগদ্ধাত্রী পুজো বা দুর্গা পুজোয় মেলা থেকে বেলুন কিনেছি। সবজি আর পুরিটা কিন্তু টেস্টটা খুবই ভালো। হ্যাঁ, আলু পরোটা খাবে তোমরা? এই তোমার খাবার কেমন লাগলো? আমার তো স্যান্ডউইচ অল টাইম ফেভারিট, ভালোই লেগেছে। লুচি সবজি ওটাও ভালোই লেগেছে। মাম্পি তোর কেমন লাগলো? অনেক ভালো, শুধু ভালো না। আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, আলুর পরোটা, পুরি সবজি আর স্যান্ডউইচ। তো এরপর মাম্পি আর মিষ্টি মিলে আইসক্রিম অর্ডার করেছিল, এই আইসক্রিম চলে এসছে ওদের কাছে, ওরা খাওয়াও স্টার্ট করে দিয়েছে। তো এরপর এখান থেকে আমরা স্টার্ট করব আবার ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হলে। এক্সপ্রেস ইন ধাবা থেকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আজকে আমরা এখানে তো দেখালাম পুরি সবজি, আলুর পরোটা, স্যান্ডউইচ, অনেক কিছু খেলাম, আইসক্রিম খেলাম। তো আমাদের এখানে 4 জনের আজকের দিনের বিল হয়েছে 935 টাকা। তো এখান থেকে এবার সোজা বেরিয়ে যাব আমরা, টুয়ার্ডস যাব দীঘার দিকে। এখান থেকে নন্দকুমার হয়ে আমরা যাব দীঘা। অনেকদিন পর যখন ছুটি পাওয়া যায়, আর সেই ছুটিতে যখন আমরা কোথাও বেড়াতে যাই, আর সাথে থাকে এরকম মনের মতো বন্ধু বান্ধব, মানে আমার যেরকম খুব কাছের বন্ধু কাম ভাই হচ্ছে সন্তু, এছাড়া আরও আছে বন্ধু বান্ধব, তারা আসতে পারেনি, কিন্তু আজকে আমি, সন্তু, আর ঠিক আমরা যেরকম দুজনে বন্ধু, সেরকম দুজনে কিন্তু বন্ধু হয়ে গেছে ওদিকে মিষ্টি আর মাম্পি। তো ট্রিপটা একটা আলাদাই মজা হচ্ছে, মানে এটা বলে ঠিক বোঝানো যাবে না। যারা এরকম বন্ধু বান্ধব, মনের ম্যাচিং বন্ধু বান্ধবের সাথে যখন ঘুরতে যাওয়া হয়, তার মজা যারা গেছো তারা নিশ্চয়ই বুঝতেই পারবে। তো এইরকম আনন্দ, মজা, খাওয়া দাওয়া, যেখানে ভালো লাগছে আমরা দাঁড়িয়ে পড়ছি, এরকম করতে করতে কিন্তু আমরা প্রায় নন্দকুমার চলে এসেছি। এখান থেকে হয়তো আরো 2 ঘন্টা লাগবে আমাদের যেতে। তো টাইমিংটা ফ্যাক্টর না, 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা হলেও অসুবিধা নেই। ব্যাপারটা হচ্ছে এই রাস্তার মজাটাই হচ্ছে মেন মজা। এখন ঘড়িতে টাইম হয়েছে 11:48 আর আমরা পৌঁছে গিয়েছি নন্দকুমার মোড়। যেহেতু আজকে শনিবার, দীঘাতে কিন্তু চাপটা বেশ ভালোই হবে, প্রচুর গাড়ি কিন্তু দীঘার দিকে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে এখন আমরা এসে পৌঁছেছি, এই জায়গাটার নাম হচ্ছে কালীনগর, আর এই রাস্তার দুপাশে শুধু ডাবের দোকান। তো একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি একটু ডাব খাবো বলে, আর জায়গাটা তোমাদের দেখিয়ে দিই। মিষ্টি রয়েছে, মাম্পি রয়েছে, সন্তু ডাব কিনতে ব্যস্ত। আর জায়গাটা খুব সুন্দর। এখানে এই আমার পিছন দিকে দেখতে পাচ্ছ,
কৃষ্ণচূড়া গাছ পুরো ফুলে লাল হয়ে রয়েছে, আর সেই গাছের তলায় দাঁড়িয়ে আমরা এখন এই রাস্তার ধারে ডাব খাবো। এখন আমরা পৌঁছে গিয়েছি মা নাচিন্দার মন্দির। আর এখানে হয়তো কিছু পুজো আচ্ছা ছিল, যে কারণে মন্দিরটাকে খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছিল, তার সাথে ছিল প্রচুর লাইট দিয়ে সাজানো। আমরা চাউলখোলা মোড় ক্রস করে শঙ্করপুর, তাজপুর ক্রস করে চলে এসেছি অনেকটাই। এখান থেকে দীঘার ডিস্টেন্স আর 5 কিলোমিটার। এখন ঘড়িতে টাইম হয়েছে 1:45 আর আমরা পৌঁছে গিয়েছি দীঘা। এই সামনে দেখতে পাচ্ছ বিশ্ব বাংলার ওয়েলকাম টু দীঘার গেট। যদিও এই গেটটা আজ থেকে 10-15 বছর আগে ছিল না, নতুনই হয়েছে। মানে এই গেটটা পেরোলেই একটা মনে ফিলিং চলে আসে যে আমরা দীঘা চলে এলাম। তো ফাইনালি দেখা পেয়ে গিয়েছি আমরা সমুদ্রের, আর আমরা এখন এই সি বিচের ধারের রাস্তাটা দিয়েই যাচ্ছি। যদিও আমরা হোটেলের দিকে আগে যাইনি, আগে বললাম এত দূর থেকে যখন এসেছি আগে সমুদ্র দর্শন করব, তারপরে কিন্তু আমরা হোটেল ঠিক করব। ওল্ড দীঘার একদম সামনে থেকে, মানে ওল্ড দীঘা শুরু হচ্ছে, সেখান থেকে যে রাস্তাটা বাঁদিক দিয়ে মোহনার দিকে চলে যাচ্ছে, আমরা সেই রাস্তাটা নিয়ে নিয়েছি। একটু সমুদ্র দেখে আসি, তারপর আমরা নিজেদের হোটেলে যাব। সমুদ্রের দেখা পেয়ে গিয়েছি, পুরো দিগন্ত বিস্তৃত সমুদ্র আমাদের সামনে এখন। আর এখন যেহেতু জোয়ার চলছে, সেই কারণে কিন্তু ঢেউটাও প্রচণ্ড। এই সামনের রাস্তাটা দিয়ে আমরা এলাম, এটা হচ্ছে ওল্ড দীঘা ঢোকার আগেই বাঁ দিক দিয়ে যে রাস্তাটা, এই দিক দিয়ে সোজা বেরিয়ে গেছে, বেরিয়ে একদম এইখান থেকে মোহনায় চলে গেছে। আর সেইখানেই এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। দীঘাতে তৈরি হতে চলেছে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে একদম হুবহু একই ধরনের জগন্নাথ দেবের মন্দির। যেসব বাঙালিরা সময়ের অভাবে পুরীর জগন্নাথ দেবকে দর্শন করতে যেতে পারছেন না, তারা কিন্তু দীঘা এসে এবং এখানকার জগন্নাথ দেবকে দর্শন করতে পারবেন। আমরা চলে এসেছি এখন নিউ দীঘায়। তো যতবারই আমরা আসি, আমরা হোটেল জেপিতে থাকি, কিন্তু এবারে আমরা একটু চিন্তা ভাবনা করেছি হোটেলটা চেঞ্জ করব, অন্য হোটেলে থাকবো। তাই আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে হচ্ছে শনিবার, প্রচুর ক্রাউড। তো সেই কারণে ইএস রেসিডেন্সি আমাদের বলছে যে ওদের রুম হচ্ছে, যেগুলো সি ফেসিং না কিন্তু সাইড সি ফেসিং, সেগুলো 4000 করে। আর যেগুলো ফ্রন্ট সি ফেসিং সেগুলো মোটামুটি সব বুক হয়ে গেছে, একটাই রুম আছে, সেটা 4500 টাকা বলছে। তো এটা আমাদের কাছে একটু বেশি, তাই আমরা ফিরে যাচ্ছি আমাদের পুরনো হোটেল জেপিতে। অবশ্য আজকে যা ক্রাউড দীঘাতে, মনে হচ্ছে কতটা অ্যাভেলেবিলিটি আছে বুঝতে পারছি না। তো আমরা এখন চলে এসেছি, এটা হচ্ছে নিউ দীঘা জেপি হোটেলে। এখন ভেতরে ঢুকে দেখি রুম আছে কিনা, তো তারপর দেখাচ্ছি সব। অবশেষে অনেক খোঁজাখুঁজি করার পর আমরা এখন দুটো রুমই ফাঁকা ছিল, পেয়েছি। সেটা হচ্ছে হোটেল মোনালিসা ইন। এটা ওই হোটেল জেপি বা পিকুজ তার থেকে পিছন দিকে। আর একটা জায়গায় যেটা হোটেল সিবার্ট দেখেছিলাম, সেখানে তো রুম নেই। ইএস রেজেন্সি, ওই হোটেলে তো দেখলাম কিছু নেই। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে মোনালিসা ইন হোটেল, তার রিসেপশন। তো মিলন আছে রিসেপশনে। তো তুমি এখানে একটু রুম রেন্টগুলো কি কি আছে একটু বলে দাও। রুম রেন্ট আমাদের সবসময় তো এক থাকে না, মিনিমাম একটা অ্যাভারেজ 2240-2000 এরকমই থাকে। আর রুমের ফ্যাসিলিটি কি আছে? ফেসিলিটি রুমের মধ্যে টিভি, ফ্রিজ, মিনি ফ্রিজ, ব্যালকনি, তারপরে ওয়াইফাই, রুম সার্ভিস 2বার ফ্রি থাকে। তোমাদের টেবিল সব কিছুই রয়েছে। ব্রেকফাস্টটা এর সাথে কমপ্লিমেন্টারি না না? না ব্রেকফাস্ট। তো হোটেলের রুমগুলো দেখলাম, হোটেলের রুম ভালোই, কিন্তু এখানে ব্রেকফাস্টটা নেই। কিন্তু রুম রেট ঠিকই আছে, অন্যান্য হোটেলের তুলনায় একটু এটা ভেতরে, সে তুলনায় রুম রেট এখানে মোটামুটি রিজনেবল। আজকে আমরা এছাড়া আরও যে হোটেলগুলো ঘুরেছিলাম, যে বা হোটেল জেপি, পিকুজ, এছাড়া সি বার্ড, সেগুলো কিন্তু আজকে শনিবার হিসেবে রেটটা কিন্তু প্রচণ্ড হাই ছিল। এখানে কিন্তু সেই ব্যাপারটা নেই, 2240 করে আমাদের রুমগুলো পড়েছে। রিসেপশন থেকে এরকম একটা দরজা আছে, এই দরজা দিয়ে ঢুকলে এই সামনে হচ্ছে কিচেন, টোটালটা হচ্ছে কিচেন এরিয়া।
এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট। এছাড়া রুমের মধ্যে কিন্তু খাবার বললে দিয়ে দেবে, আর যারা চায় যে আমরা রেস্টুরেন্টে বসে খাবো তাদের জন্য এটা হচ্ছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা খুব একটা বড় না, 20 সিটারের রেস্টুরেন্ট, কিন্তু বেশ সাজানো গোছানো, খুব সুন্দর। না না না, যাও মাম্পি যা। এই যে সামনে লিফট, এই লিফট দিয়ে আমরা এলাম, আর ঠিক লিফটের অপোজিটেই এই যে রুম নাম্বার 403, এইটা হচ্ছে আজকের আমাদের রুম। আর দরজাটা খুলে এই রুমের ভিউটা ঠিক এই রকম। ঢুকেই চোখে পড়বে সাজানো গোছানো একদম সুন্দর খাট। এই সাইডে রয়েছে একটা বসার জন্য ছোট সোফা, তার সাথে টেবিলও রয়েছে। এখানে একটা ছোট্ট ডেস্ক মতো রয়েছে যেখানে রয়েছে ফোন, কিচেনে বা রিসেপশনে ফোন করার জন্য। এমনি রুমটা কিন্তু খুব সুন্দর। এই হচ্ছে রুমের সম্পূর্ণ ভিউ। এইটা হচ্ছে বাথরুম। বাথরুমের ওপরেই লাগানো রয়েছে এসি, তার সাথে পাখাও রয়েছে। এই সাইডে রয়েছে একটা ওয়ার্ড্রোব, আর এইটা হচ্ছে টিভি সেকশন। তলায় কিন্তু একটা মিনি ফ্রিজও আছে, যেটা কিন্তু আমরা জল টল ঠান্ডা করার জন্য ব্যবহার করতে পারি। আর এইখানে রয়েছে, এটা হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল। এই যে খোলার পরেই বাথরুমের ভিউটা এরকম। খুললেই এখানে রয়েছে একটা বেসিন, সামনে একটা আয়নাও রয়েছে, আর তার সাথে এইটা হচ্ছে সম্পূর্ণ বাথরুমের ভিউ। এখানে রয়েছে কোমোড, ওয়াশার, ওপরে গিজার রয়েছে, যদিও এখন যা গরম তাতে কিন্তু আমাদের গিজারের প্রয়োজন হবে না। এখানে একটা হ্যাঙ্গার আছে টাওয়াল রাখার জন্য। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা ডাস্টবিনও দেওয়া আছে। বাথরুমের পাশেই কিন্তু এই যে পর্দাটা রয়েছে, পর্দাটা সরালেই কিন্তু এরকম একটা ব্যালকনি রয়েছে, যেটা থেকে কিন্তু বাইরের ভিউ দেখা যায়। আর জামা কাপড় শুকাতে দেওয়া বা সমুদ্র থেকে স্নান করেছে ভিজে জামা কাপড় রাখার জন্য বেশ ভালো। সম্পূর্ণ রুমের ভিউটা আরেকবার তোমাদের সাথে শেয়ার করে দিই। আর এই রুমটার ভাড়া পড়েছে কিন্তু 2240 টাকা। তো আমরা এখন হোটেল থেকে বেরিয়েছি, যাচ্ছি হচ্ছে সি বিচের দিকে। এই আমার পিছনে আসছে মিষ্টি, আর ওই সামনে সন্তু আর মাম্পি দুজনে এগিয়ে গেছে। এই যে মাম্পি ঘুরে তাকা একবার, সন্তু তাকা, হ্যাঁ এগিয়ে গেছে। আমরা এখন যাচ্ছি সি বিচে একটু। তো সি বিচে এখন মানে ব্যাপারটা হচ্ছে, যদি জোয়ার থাকে তাহলে হয়তো নামতে দেবে না, কিন্তু ভাটা যদি চলে তাহলে সবাইকে নামতে দেবে। তো আমরা গিয়ে দেখি, যদি নামার মতো ব্যবস্থা থাকে তাহলে নামবো, না হলে একটু এনজয় করে চলে আসবো। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে এই নিউ দীঘার যে মেন জাহাজ বাড়ি, সেটা দিয়ে যে মেন রাস্তাটা যেটা সি বিচের দিকে যাচ্ছে, তো আমরা এখন ওই রাস্তা ধরে সি বিচের দিকে যাচ্ছি। এতটাই গরম বাইরে যে সবাইকার গলা শুকিয়ে গিয়েছিল। তো আমরা সবাই একটা করে আইসক্রিম কিনে নিয়েছি। আইসক্রিম খেতে খেতে সি বিচের দিকে যাচ্ছি। তো তোমরাও চলো আমাদের সাথে, তারপর দেখাচ্ছি বাকিটা। তো রুমে বসে এখন আমরা লাঞ্চ অর্ডার করেই গিয়েছিলাম, কেন ওরা বলেছিল 3টের মধ্যে ওদের কিচেন বন্ধ হয়ে যায়। তাও আমরা যেহেতু 3টের সময়তে ঢুকেছিলাম, তাই আমরা বলেছিলাম যে আমরা তো এখন ঢুকছি, আমাদের একটু তো খাওয়া দাওয়া দরকার। তো ওরা 3:30 অবধি আমাদের টাইম দিয়েছিল। তো আমরা অর্ডার করেছিলাম, তার মধ্যে মাম্পি সেরকম কিছু খেতে পছন্দ করে না। তো মাম্পি আর সন্তু মিলে নিয়েছিল হচ্ছে ভাপা ইলিশ, ভাত, ডাল, আর তার সাথে আলু পোস্ত। মানে ভাত ডাল আলু পোস্তটা কমন ছিল। আমি আর মিষ্টি দুজনে নিয়েছিলাম পমফ্রেট মশলা। সমুদ্রে এত ভিড়, এত গ্যাঞ্জাম। অ্যাকচুয়ালি ব্যাপারটা গ্যাঞ্জামটা হয়েছে শনিবার, তার উপর হচ্ছে এতটাই জোয়ার, মানে পুরো বোল্ডারে এসে জল আছড়ে পড়ছে। ওখানে নামা মানে রিস্ক। কিছু পাবলিক হয়তো নেবে, লাফালাফি করছে,
কিন্তু ব্যাপারটা ওটা ঠিক হবে না দেখে আমরা একটু জাস্ট সমুদ্রের জলে পা ভেজালাম, দিয়ে আমরা রুমে চলে এলাম। আমাদের ইচ্ছা আছে কাল সকালে উঠে আমরা সমুদ্রে যাব স্নান করতে। আর এখন খাওয়া দাওয়া করে সেই সকালে উঠেছি, একটু রেস্ট নেবো, দিয়ে আমরা সন্ধ্যেবেলায় ঢেউসাগর আর ওল্ড দীঘা যাব। এইটা হচ্ছে পমফ্রেট মশালা। সন্তুর প্রচণ্ড খিদে পেয়েছিল তাই হাফ খেয়ে ফেলেছে। এখানে হচ্ছে ইলিশ ভাপা। এই যে সন্তুর প্লেট প্রায় পরিষ্কারের দিকে। আমিও সবে জাস্ট নিয়েছি ডাল, ভাত আর আলু পোস্ত। এখানে দিয়েছিল ডালটা। এই যে ভাত, আলু পোস্ত ফাঁকা। সন্তু, খাওয়া দাওয়ার টেস্ট কেমন? খুব সুন্দর। হোটেলে ঢুকেছিলাম তখন আমাদের স্ন্যাক্সের জন্য বলেছিল, তো আমরা ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম। ফিশ ফিঙ্গারটা 6 পিস দেয়, আমরা 4 জনে খেলাম সব ভাগাভাগি করে, কিন্তু অসাধারণ টেস্ট ছিল। খাবার দাবার সত্যিই খুব ভালো। গুড ইভিনিং। এখন ঘড়িতে সময় হয়েছে 7টা। তো আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। খেতে খেতে তো দেখলে বিকেল 5টা বেজে গিয়েছিল। তারপর আজকে অনেক সকালে উঠেছিলাম বলে একটু রেস্ট নিচ্ছিলাম। তো এখন বেরিয়েছি। এখন আমরা প্রথম যাব হচ্ছে ঢেউসাগর। ঢেউসাগর পার্কটা ঘুরে আমরা তারপরে যাব হচ্ছে ওল্ড দীঘা। ওল্ড দীঘা একটু ঘোরাঘুরি করে আবার চলে আসবো, এসে নিউ দীঘা বিচে যাব। একটা দিনের জন্য এসেছি, এত কিছু জায়গা তো একদিনে কভার করা যাবে না, যতটা পারি ততটাই যাই। আমরা এখন চলে এসেছি ঢেউসাগরে। এই যে সামনে ঢেউসাগর, আর এই হচ্ছে ঢেউসাগরের টিকিট কাউন্টারের লাইন। পার হেড টিকিট হচ্ছে 10 টাকা করে। আর আপনার যদি বাইক নিয়ে আসেন তাহলে বাইকের টিকিট 10 টাকা, আর গাড়ির টিকিট হলে 20 টাকা করে। তো ফাইনালি হাতে চলে এসেছে আমাদের ঢেউসাগর ঢোকার টিকিট। এই যে 20 টাকা সামনের টিকিটটা হচ্ছে, এটা হচ্ছে গাড়ির। বাইক নিয়ে এলে 10 টাকা, গাড়ির 20 টাকা। আর এই হচ্ছে পার হেড 10 টাকা করে আমাদের পার পার্সন ঢোকার টিকিট। এটা খোলা থাকে হচ্ছে 9:30 পর্যন্ত, 10টায় বন্ধ হয়ে যায়। আমরা এন্ট্রি করে গিয়েছি এখন ঢেউসাগরে। এই আমার পিছনে মিষ্টি, মাম্পি আর সন্তু এখন পুরো ফরেনারদের মতো ঘুরে বেড়াচ্ছে। আমরা এখন ঢুকে গিয়েছি ঢেউসাগরে আর হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে। এখানে কিন্তু ট্রেন আছে, মানে টয় ট্রেন টাইপের, যেগুলো কিন্তু 10 টাকা করে টিকিট। অনেকটা হাঁটতে হবে বলে ওই টয় ট্রেনটা কিন্তু সামনে পর্যন্ত গেটের সামনে ছেড়ে দেয়, পার হেড 10 টাকা করে। তো তোমার ঢেউসাগর কেমন লাগছে বলো? আমার তো দারুণ লাগছে। ঢোকার পথটাই তো একদম লাইটিং দিয়ে দারুণ কারুকার্য করা, দারুণ দারুণ। ঢেউসাগরে ঢুকে কিছুটা আসার পর এই সামনে বাঁ দিকে একটা বড় ঝিল আছে, যেখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা আছে। তো আমরা এখন চলে এসেছি একদম ঢেউসাগরের একদম সমুদ্রের কাছে। তো এখানে পিছনে দেখতে পাচ্ছ একটা আর্টিফিশিয়াল মানে কনস্ট্রাকশন করা হয়েছে একটা ময়ূরপঙ্খী জাহাজের মতো, যেটা দেখতে খুবই সুন্দর। আর রাত্রির বেলায় কিন্তু আশপাশটা চারিদিকে বিভিন্ন টাইপের লাইট দিয়ে সাজানো গোছানো। এছাড়া এখানে কিন্তু প্রচুর ফুডের স্টল আছে। এখানে কিন্তু বিভিন্ন দিকে ছড়িয়ে আছে প্রচুর ফুড স্টল। তো ভেতরে ঢুকলে কিন্তু সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হবে না। ঢেউসাগর আমাদের ঘোরা কমপ্লিট। এরপর আমরা যাচ্ছি ওল্ড দীঘার দিকে। তো ওল্ড দীঘায় বেশিক্ষণ থাকবো না। ঢেউসাগর জায়গাটা তো অনেকটা বড়। আমি যদিও এই প্রথমবার এলাম, কিন্তু অনেকের মুখে নাম শুনেছিলাম। জায়গাটা বেশ সাজানো গোছানো, অনেক খাবার দোকান আছে, অনেক কিছু অ্যাক্টিভিটি রয়েছে। তো বেশ ভালো লাগবে এলে, কিন্তু রাত অনেকটাই হয়ে গেল। এরপর আমরা একটু ওল্ড দীঘার দিকে যাব, তাই বেরিয়ে এলাম। ওল্ড দীঘা ঘুরতে ঘুরতে আমাদের সবাইকার গলা শুকিয়ে গিয়েছিল, গরমটা প্রচণ্ড। এই যে মিষ্টি একটা কুলফি আইসক্রিম খাচ্ছে, মাম্পি চকোবার খাচ্ছে, আর আমার গলা শুকিয়ে গিয়েছিল তাই একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আর সন্তু তো এসব কিছু খায় না, ও তাই আমাদের এখানে দাঁড় করিয়ে রেখে গেল চা খেতে। তো ওল্ড দীঘার সি বিচে ঘুরতে ঘুরতে এখন আমাদের একটা এরকম শঙ্খ পছন্দ হয়েছে। তো বাজিয়ে টেস্ট করে এই যে দিদি আমাদের দেখিয়ে দিচ্ছে, একটা শঙ্খ নেওয়া হবে এই যে এই দিদির দোকান থেকে। এই শঙ্খটা পছন্দ হয়েছে। তো এটা বেশ বড় শঙ্খ, দাম বলছে 850 টাকা।
আজকের মতো আমাদের ওল্ড দীঘা ঘোরা শেষ। এবার আমরা ফিরে যাচ্ছি হোটেলে। এখন টাইম হয়ে গেছে প্রায় 10:30, তো দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আজকে প্রচণ্ড ভিড় ছিল যেহেতু শনিবার। তো সকালবেলায় যখন এলাম তখন হোটেল পাচ্ছিলাম না, এখন এসছি বসার জায়গা নেই, দোকানপাটে এত ভিড় কি বলবো। আর তার থেকে বড় কথা হচ্ছে সেই রকম লেভেলের গরম, মানে ঘেমে জামা কাপড় ভিজে যাচ্ছে, এতটাই কষ্ট হচ্ছে। তো ওই জন্য আর ওয়েট করছি না, বেরিয়ে যাই। ওল্ড দীঘা থেকে এখন আমরা বেরিয়ে গেলাম, যাচ্ছি হোটেলের দিকে। এখান থেকে মানে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা হয়তো 1 থেকে 1.5 কিলোমিটারের ডিস্টেন্স। তো আমরা এখন সোজা হোটেলেই যাচ্ছি। এখন রাত্রির প্রায় 11:15 বাজে। আমরা তো প্রথমে ঢেউসাগড় গিয়েছিলাম, তারপর গেলাম ওল্ড দীঘা। ওল্ড দীঘায় ঘুরলাম, কিছু কেনাকাটি করলাম বাড়ির জন্য। তো তারপর আমরা সোজা ফিরে এসেছিলাম হোটেল। তো হোটেলে ফিরে আসার পর একটা গন্ডগোল হয়েছিল, যে কারণে তোমাদের আর দেখাতে পারিনি। আমরা রিসেপশনে আসার পর যখন রেস্টুরেন্টে খাবারের অর্ডার, সেটা হচ্ছে সকালবেলায় আমাদের অর্ডারে একটা রাইস বেঁচে গিয়েছিল, ডাল, তার সাথে ছিল আলু পোস্ত। তো ওগুলোকেই বললাম গরম করে দিতে। আর তার সাথে রাত্রিরে নিয়েছিলাম মিষ্টি, মাম্পি মানে সন্তুর বউ, দুজনে খেলো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর একটা করে আমরা মাছ ভাজা নিয়েছিলাম, নিয়ে ওটাই রাত্রিরে আমরা খেয়ে নিলাম। গন্ডগোলটা হয়েছিল এটাই যে এখানে কোনো কারণে পাওয়ার সাপ্লাই কিছু গন্ডগোল হয়েছিল। হোটেলে কিন্তু পাওয়ার ছিল, তো ওরা মোমবাতির ব্যবস্থা করে দিয়েছিল, কিন্তু জেনারেটরটা কিছু প্রবলেম হয়েছিল। যেটা বললাম পাওয়ার সাপ্লাই প্রবলেম হয়েছে, মানে লোডশেডিং হওয়ার ফলে জেনারেটরের কিছু প্রবলেম হয়েছিল, যে কারণে ওই মোমবাতির আলোয় আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো ওই কারণে আর তোমাদের দেখাতে পারি। খাওয়া দাওয়া করে আমরা বসেই ছিলাম, বিরাট গরম করছিল বলে। তো এই জাস্ট এখন আলো এলো, পর আমরা শুই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। খুব তাড়াতাড়ি আসছি পরের পার্টটা নিয়ে। ততক্ষণ সবাই দেখতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো আর সঙ্গে থাকো। চলো টাটা, গুড Good নাইট। night.